আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দেব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নদ নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় ত্রাণের হাহাকার। সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্যের প্রশ্নে ২০ দলীয় জোটে জামায়াতের থাকা নিয়ে সংশয় বিএনপি নেতাদের। বললেন, জামায়াতকে রাজনীতির সুযোগ দিচ্ছে সরকারই। জঙ্গিবাদ মোকাবেলায় জনগণের কাছে তথ্য চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শীঘ্রই জঙ্গি মুক্ত করার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। সারা দেশে নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ ইউরোপীয় ইউনিয়নের। গুলশানের হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় ধস ঠেকানোর পদক্ষেপ নিচ্ছে না সরকার, অভিযোগ ব্যবসায়ীদের। জঙ্গি হামলার জেরে বাসা ভাড়া পেতে দুর্ভোগে ব্যাচেলররা। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। দেশের বেশিরভাগ নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনো বিপদসীমার উপরে। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর ও বগুড়ায় বন্যা পরিস্থিতি আগের মতোই। অন্যদিকে লালমনিরহাট ও গাইবান্ধার পরিস্থিতি। বিভিন্ন জায়গায় চলছে ত্রাণের হাহাকার। থাকা খাওয়ার দুর্ভোগের সাথে যোগ হয়েছে রোগবালাই। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি এখনও বিপদসীমার উপরে। কোনো উন্নতি নেই বন্যা পরিস্থিতির। দুর্ভোগ কমেনি পানিবন্দী ৬ লাখেরও বেশি মানুষের। চরমে যাচ্ছে আশ্রয়, খাদ্য, বিশুদ্ধ পানির সংকট। ধরলা অববাহিকায় পানি নামলেও বসবাসের উপযোগী হয়নি ঘরবাড়িগুলো। ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। পানি বনের অসুবিধে, বাথরুমের অসুবিধে, বিভিন্ন সাইডে অসুবিধা। চতুর্পাড়ায় পানি, ব্যবসা বাণিজ্য নেই, কামলাও চলে না। এখানকার লোকজন বিশুদ্ধ পানি এবং খাবারের অভাবে মানবতার জীবনযাপন করতেছে। বগুড়ায় যমুনার পানি নামার সাথে বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ। বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র অভাবে সারিয়াকান্দি, সোনাতলা ও দুনটের পানিবন্দী মানুষ। যোগ হয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। পানির মধ্যে থাকি সবসময় শরীরের মধ্যে জ্বর বয়, যার গাও খুলে হয়েছে। পানিবন্দীর যারা পানি মধ্যে ডুব পানি তার তো কোনো ব্যবস্থা করে না, যারা আছে তারা। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি কমলেও এখনও বিপদসীমার উপরে। সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর সহ ৭ উপজেলার প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী। খাওয়ার পানি, বিশুদ্ধ পানি নাই, টিউবওয়েল তোলা গেছে, শুকনো খাবার নাই, পায়খানা তোলা গেছে, পায়খানার সমস্যা। জামালপুরে সীমাহীন দুর্ভোগে দুর্গতরা। বিপর্যস্ত সড়ক ও রেল যোগাযোগ। এখনও পানিবন্দী প্রায় ৫.৫ লাখ মানুষ। ব্যাপক ক্ষতিগ্রস্ত মৎস্য ও কৃষিখাত। গাইবান্ধায় এখনও বন্ধ রয়েছে ১৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। ত্রাণের অপেক্ষায় বানভাসী মানুষ। আমার বিদ্যালয়ে প্রায় ১ সপ্তাহ যাবৎ পানি আস্তে আস্তে বেড়ে বেড়ে এখন রাস্তা পানি উপচে যাচ্ছে। স্কুল আপাতত বন্ধ আছে। লালমনিরহাটে বন্যার পানি নেমে যাওয়ার পর দুর্গতদের মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। খাওয়ার পানি, গোসল সহ আনুষঙ্গিক বিষয়ে দুর্গতদের সতর্ক করছে স্বাস্থ্য বিভাগ। সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। এদিকে ফরিদপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। পানিবন্দী লক্ষাধিক মানুষ। হুমকির মুখে ফরিদপুর শহর রক্ষাবাদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। বলেন, পরিবেশ রক্ষা করেই বাস্তবায়ন করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র সহ যে কোনো উন্নয়ন প্রকল্প। ট্যানারি মালিকরা অযথা দেরি করছেন। ছলচাতুরি না করে দ্রুত সাভারে ট্যানারি হস্তান্তরের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, নির্বিচারে গাছ কাটা, পাহাড় কাটা, জলাভূমি ভরাট বন্ধ করতে হবে। পরামর্শ দেন তেল ডিজেলবাহী জলযানের দূষণ রোধে আরও সতর্ক হতে। জানান, নদীর প্রবাহ ঠিক রাখতে নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
বন্যা দুর্গত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াবার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। প্রতিটি জায়গায় যেখানে আমাদের বিদ্যুৎ কেন্দ্র বা যা যা তৈরি হোক সেখানে পরিবেশ রক্ষার ব্যাপারে এই বৃক্ষরোপণ, সবুজ বেষ্টনী তৈরি করা, সে পদক্ষেপ নিচ্ছে। শেখ হাসিনা বলেন 7 বছরে বনভূমির পরিমাণ 9 থেকে বেড়ে 17% উন্নীত হয়েছে। লক্ষ্য তা 25% নিয়ে যাওয়া। হাজারীবাগ ট্যানারি এগুলি খামারে স্থানান্তর করা, এটা ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ট্যানারি মালিকরা অযথা দেরি করছে। বারবার বলা সত্ত্বেও নানা ছল ছুতা নিয়ে তারা কেন দেরি করে আপনার জানি না, কিন্তু এটা করা ঠিক না। আবাসন প্রকল্পে যেন জলাধার থাকে, রাজুক সহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে চাপে রাখতে পরিবেশ অধিদপ্তরকে পরামর্শ দেন তিনি। এর আগে 3 জনের হাতে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন 2016, 10 জনকে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার 2015, 2টি প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক 2016 এবং 2 জন উপকারভোগীর হাতে সামাজিক বনায়নের লভ্যাংশের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। সরকারে জামায়াতকে রাজনীতির সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, জুনের মধ্যে জামায়াত নিষিদ্ধের ঘোষণা দিলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। এদিকে জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য না আসলে জামায়াত 20 দলীয় জোটে নাও থাকতে পারে বলে মনে করেন বিএনপি নেতারা। জঙ্গিবাদ বিরোধী ঐক্যে কমিউনিস্ট পার্টি, গণফোরাম, বিকল্পধারা, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ সহ 20 দলীয় জোটের বাইরে থাকা দলগুলোকে টানতে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি। তবে এসব দলের আপত্তি জামায়াতকে নিয়ে। সরকারও জানিয়ে দিয়েছে, জামায়াত থাকায় বিএনপির সাথে কোনো ঐক্য নয়। এমন পরিস্থিতিতে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার সত্যিকারভাবে জঙ্গিবাদ নির্মূল করতে চাইলে জাতীয় কনভেনশন করত, আর সেখানে জামায়াতকে আমন্ত্রণ না জানালে কারো কোনো অভিযোগ থাকতো না। কিন্তু তা না করে জামায়াতকে নিয়ে ব্লেম গেম খেলছে সরকার। সরকার ঘোষণা দিয়েছিল যে 2016 সনের জুনের মধ্যে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, সেটা সরকার করে নাই। তো জামাতকে রাজনীতি করার সুযোগ কে করে দিচ্ছে? সরকার করে দিচ্ছে। সুতরাং বুঝতে পারছি আমরা যে এই সরকার জামাত ইস্যুকে সামনে রেখে ডুগডুগি বাজাতে চায় আর বিরোধী দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। সরকারই তো পারে জামাতকে, যদি সত্যি জামাতকে তারা মনে করে যে দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য হুমকি, তাহলে তারা এটিকে নিষিদ্ধ করে দিক। জঙ্গিবাদ বিরোধী ঐক্যে জামায়াতকে রাখা সম্ভব না হলে জামায়াতের 20 দলীয় জোটে থাকা না থাকা নিয়েও আলোচনা চলছে বিএনপিতে। নীলু সাহেবের পিপলস পার্টি চলে গেল, কয়েকদিন আগে ইসলামী ঐক্য জোটের একটা অংশ চলে গেল। এইটা তো বাধ্যবাধকতা নাই। কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে এই জোটে থেকে তাদের লাভ নেই বা তারা সত্যিকার অর্থে রাজনীতি করতে পারছে না, তখন তারা সিদ্ধান্ত নেবে এবং সেই অনুযায়ী কাজ করবে। এটা তো সবসময় ভাঙা গড়ার খেলা। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। জঙ্গিবাদ মোকাবিলায় হ্যালো সিটি অ্যাপসের মাধ্যমে জনগণের কাছে তথ্য চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার সকালে ডিপির মিডিয়া সেন্টারে কাউন্টার টেরোরিজম ইউনিটের হ্যালো সিটি অ্যাপসটি উদ্বোধন শেষে তিনি কথা বলেন। জঙ্গিদের মদতদাতা, আশ্রয় ও প্রশ্রয়দাতাদের ধরিয়ে দিতে অ্যাপস হ্যালো সিটির মাধ্যমে জনগণকে তথ্য দিতে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অ্যাপসটির মাধ্যমে যে কেউ দেশ বা বিদেশ থেকে অপরাধের তথ্য জানাতে পারবেন। পরিচয় বা মোবাইল নাম্বার উল্লেখ না করেই তথ্য জানানো যাবে বলে জানান ডিএমপি কমিশনার। জঙ্গিবাদ, বিস্ফোরক, আন্তঃদেশীয় অপরাধ সহ যে কোনো ধরনের অপরাধের তথ্য দেওয়া যাবে অ্যাপসটিতে। তবে প্রাথমিকভাবে অ্যাপসটির শুধু অ্যান্ড্রয়েড ভার্সন প্রকাশ করা হয়েছে। 1 সপ্তাহ পর অ্যাপসটির উইন্ডোজ ভার্সন চালু করা হবে। শীঘ্রই বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাসমুক্ত হবে, নিশ্চিত হবে দেশি বিদেশি সবার নিরাপত্তা, আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন, শুধু গুলশান বনানী নয়, নিশ্চিত করতে হবে সারা দেশের নিরাপত্তা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জঙ্গি দমনে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ভারত। সচিবালয় ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠকে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ নিয়ে আলোচনা হলেও প্রাধান্য পায় বাংলাদেশের নিরাপত্তা ইস্যু। ইইউ রাষ্ট্রদূত পিয়েরো মায়াদুন বলেন, বাংলাদেশে ব্যবসা করতে চান তারা, চান নিরাপত্তার নিশ্চয়তা। It is so much essential that we not just care about the security
এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা শুধু গুলশান, বনানী বা বাড়িধারায় আমাদের নিরাপত্তা নিয়ে ভাবছি না, আমরা ভাবছি পুরো বাংলাদেশে আমাদের নিরাপত্তা নিয়ে, বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে আমাদের নিরাপত্তা নিয়ে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফলে জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য তৈরি হয়েছে। এই ঐক্য কোনো দলের সাথে নয়, জনগণের মধ্যে। তিনি কঠোর সমালোচনা করেন বিএনপির। যেই দলটা বলতে পারে যারা জঙ্গি কিনা সন্দেহ, তারা কোন হিসাবে জাতীয় ঐক্যের আহ্বান করতে পারে? এবং এদের অনেকের অরিজিন হলো জামাত। জামাতের সাথে ঐক্য রেখে জাতীয় ঐক্যের কথা বলে, এইটা হতে পারে না। বাংলাদেশের এই ঘটনা বেশি দিন থাকবে না। অ্যাবসলিউটলি ইট উইল বি নরমাল কান্ট্রি, অ্যাবসলিউট, কোনো সন্দেহ নেই। এদিকে ভারত সফর শেষে দেশে ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, জঙ্গি দমন, সীমান্ত হত্যা বন্ধ, মাদক পাচার বন্ধ, ভিসা সহজীকরণে বাংলাদেশকে সহায়তা করবে ভারত। জঙ্গি দমনে বাংলাদেশের শক্ত অবস্থানের প্রশংসাও করেছে দেশটি। যে ইন্টেলিজেন্স শেয়ারিং এর কথা বলেছি, আমরা অভিজ্ঞতা শেয়ারের কথা বলেছি, তারা তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে এই জঙ্গি দমনে, সেগুলো আমাদের সঙ্গে তারা মানে যেটাই চাবো সেটাই আমাদেরকে শেয়ার করবে। দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অপরাধীদের হস্তান্তরের তালিকা বিনিময় করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এতে সহজ হবে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা। মাহফুজুর রহমান, বাংলাভিশন, ঢাকা। জঙ্গিরা মানুষ হত্যার পর নিজেরাও আত্মহত্যা করছে, এটি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আত্মহত্যা নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্টপ সুইসাইডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রবিবার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, অপ্রাপ্তবোধ, বঞ্চনা, দুঃখ থেকে মানুষ আত্মহত্যার দিকে ঝুঁকছে। সচেতনতা গড়ে তুলতে সারা দেশে এই ধরনের চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে। আত্মহত্যার মতো গর্হিত কাজ থেকে ফিরিয়ে আনতে সমস্যাপ্রবণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান হাসানুল হক ইনু। গুলশান এলাকায় হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় প্রতিদিন কোটি কোটি টাকার ধস ঠেকানোর কোনো লক্ষণ দেখছেন না ব্যবসায়ীরা। গুলশান হামলার পর অভিজাত হোটেলগুলোর 70% রুমই খালি থাকছে জানিয়ে তারা বলেন, এই অবস্থা চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। এদিকে আলোচনা ছাড়া গুলশান এলাকা থেকে হোটেল রেস্টুরেন্ট উচ্ছেদ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন। গুলশানের 5 তারকা হোটেলগুলোর বেশিরভাগ কাস্টমারই বিদেশি। হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর বাংলাদেশে বিদেশিদের আশা কমে যাওয়ায় বিপাকে পড়েছে হোটেলগুলো। বিদেশি সহ সব কাস্টমারের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হলেও এগুলোর বেশিরভাগ রুমই খালি পড়ে থাকছে। গুলশান হামলার পূর্ববর্তী অবস্থা আমাদের যখন এভারেজ অকুপেন্সি ছিল 70 to 80%, সেই অকুপেন্সি এখন নেমে এসছে। আজকে আমার অকুপেন্সি হচ্ছে 20%। গোটা দেশেই পর্যটন অবস্থার ব্যাপক ধস নেমেছে। এদিকে গুলশান এলাকা থেকে স্টার হোটেল উচ্ছেদ না করতে সরকারের প্রতি জোর আহ্বান ব্যবসায়ীদের। রাজধানীতে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা। আমরা যেখানে আসি আমাদেরকে রেখে দেন, এইটা রাখার জন্য কি করতে হবে, এটা গভর্নমেন্ট আমাদের সাথে বসুক, আমরা গভর্নমেন্টের সাথে বসে কথা বলবো। অল্টারনেটিভ জায়গার ব্যবস্থা করতে হবে, যেখানে হোটেল ইন্ডাস্ট্রি হতে পারে সেই জায়গার ব্যবস্থা করে দিতে হবে। এইগুলোকে মুভ করে সেখানে নেওয়ার জন্য সে ব্যবস্থা করতে হবে। এই জিনিসগুলো করার যে টাইম, সেই টাইমটা দেওয়া উচিত। গুলশান এলাকার রেস্টুরেন্টগুলোরও একই অবস্থা, এখনো কাস্টমার ভিড়ছে না এসব রেস্টুরেন্টে। যেখানে পার ডে গেস্ট না হলেও আমাদের মিনিমাম 1 লাখ টাকা সেল থাকতো, সেখানে এখন আমাদের 20,000 টাকাও সেল নেই। শিগগিরই এ অবস্থার অবসান চান ব্যবসায়ীরা। গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর এই এলাকার হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। এরই মধ্যে গুলশানের আবাসিক এলাকা থেকে হোটেল এবং রেস্টুরেন্ট উচ্ছেদের কথা বলছে সরকার। এতে ব্যবসায়িক মন্দার পাশাপাশি নতুন করে উচ্ছেদ আতঙ্কে ভুগছেন বলে জানালেন হোটেল এবং রেস্টুরেন্ট মালিকরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। জঙ্গি হামলা ও হতাহতের জেরে রাজধানীতে বাসা ভাড়া পেতে দুর্ভোগ আরও বেড়েছে শিক্ষার্থী সহ ব্যাচেলর চাকরিজীবীদের। একদিকে বাড়িওয়ালাদের কড়া বিধিনিষেধ, আরেকদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। গুলশান কল্যাণপুরের ঘটনার পর কোথাও কোথাও ব্যাচেলারদের বাসা ছাড়তেও বলা হয়েছে। এদিকে ডিএমপির উপপুলিশ কমিশনার জানিয়েছে, নজরদারি থাকলেও ব্যাচেলারদের বাসা ভাড়া না দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা নেই তাদের।
রাজধানীতে বাসা ভাড়া পেতে এমনিতে অনেক কাঠখড় পোড়াতে হয় ব্যাচেলরদের। গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে জঙ্গি হামলার পর থেকে এই সমস্যা আরও প্রকট। একদিকে ঘাবড়ে গেছেন বাড়িওয়ালারা, আরেকদিকে দুর্গতিতে ব্যাচেলররা। নাম পরিচয়, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থলের বিস্তারিত তথ্য দিয়েও তারা বাড়ি মালিকদের ম্যানেজ করতে পারছে না, বরং ব্যাচেলর শুনলে দরজা বন্ধ করে দেয় কোনো কোনো বাড়িওয়ালা। কাগজপত্র আমরা কিছুদিন আগে সাবমিট করছি, এখন আবার সাবমিট করতে হইতেছে। টোটালি একটা মানসিকভাবে আমরা হ্যারাস হচ্ছি। এই বাসা ছেড়ে দিতে হচ্ছে, মানে নোটিশ অলরেডি পেয়ে গেছি যে বাসা ছেড়ে দিতে হবে। মেসের ভিতরেও আতঙ্কে আছি, বাইরে গেলেও আতঙ্ক আছি। চাকরিজীবী ব্যাচেলররা বেশি টাকা ধরিয়ে দিয়ে বাসা পেলেও শিক্ষার্থীরা তা পাচ্ছে না। এছাড়াও কোথাও কোথাও ভাড়া নিয়ে থাকা শিক্ষার্থীদের বাসা ছাড়তে বলছে মালিকরা। ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট থানা পুলিশে তথ্য জানানোর পরও এমন আচরণে মর্মাহত শিক্ষার্থী, চাকরিজীবী ব্যাচেলররা। ব্যাচেলর প্রথমে জিজ্ঞাসা করে ব্যাচেলর না ফ্যামিলি, যদি শুনে যে ব্যাচেলর তাহলে তখনই বলে দেয় যে আসলে আমরা ব্যাচেলর ভাড়া দিব না। তো আমরা চাচ্ছি যে সরকার যাতে মানে একটা পলিসি করে, যাতে যারা আসলে এগুলোর সাথে জড়িত ওদেরকে খুঁজে বের করে, মানে আমাদের সাথে মানে হয়রানি না করে। ঢালাওভাবে আমাদেরকে সবাইকে এরকম একটা নাস্তার মধ্যে ফেলা, এটা আসলে আমরা খুব এখন আতঙ্কিত। এই নাস্তানাবুদ অবস্থা ব্যাচেলরদের মধ্যে বেশ প্রভাব ফেলছে, আবার তা অস্বস্তিকর বাড়িওয়ালাদের জন্যও। ব্যাচেলর রাখা বাড়িওয়ালার জন্য বিপদ হয়ে দাঁড়াইছে। এখন যারা ভাড়া থাকেন তারা কি করেন, বাড়িওয়ালা খবর রাখার কোনো প্রশ্ন আসে না। তারপর দেখছি তারা জড়াই যাচ্ছে। আর একটা হলো যে সবাই তো আর ব্যাচেলর এই কাজে জড়িত না। তবে ব্যাচেলরদের বাসা ভাড়া না দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি ডিএমপি। ভাড়াটাই সে ব্যাচেলারও হতে পারে অথবা ফ্যামিলিও হতে পারে। আমরা যেভাবে একটা ফর্ম দিয়েছি সেই ফর্মে তারা বাড়িওয়ালারা যাতে পূরণ করে আমাদের নিকটস্থ যে থানায় তিনি থাকেন সে থানায় জমা দিবেন। বাড়িওয়ালা ও ব্যাচেলর দুই পক্ষই এর অবসান চায়। পুলিশি অভিযানের পাশাপাশি বাড়িওয়ালার নজরদারি, চোখ রাঙানিতে চলতে থাকলে বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে তা প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নিচে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি। কোন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার প্রমাণ পেলে বন্ধ করার হুঁশিয়ারি ইউজিসির। আধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। কোনো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা কিংবা স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। রবিবার এক সংবাদ সম্মেলনে ইউজিসির অধ্যাপক প্রফেসর আব্দুল মান্নান বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ড সহ বেশ কিছু অভিযোগ আগে থেকেই ছিল। এ ব্যাপারে তাদেরকে নোটিশ দিলে তারা দায়সারাভাবে জবাব দিয়েছে। ইউজিসির চেয়ারম্যান জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়েও কোনো কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদের অভিযোগ বেশি। প্রমাণ পেলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। জঙ্গি বিরোধী সচেতনতা অংশ হিসেবে সোমবার দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন হবে। বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত ওই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেবেন বলে জানান ইউজিসি চেয়ারম্যান। আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছে। দুপুর 12টা থেকে 2 ঘন্টা চলে এই সংঘর্ষ। শিক্ষার্থীরা জানায়, প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সমর্থিত নগর যুবলীগ নেতা টিনুর অনুসারীরা কলেজে মানববন্ধন করছিল। এতে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সমর্থিত নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনির অনুসারীরা হামলা চালায়। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ হয়। গুলিবিদ্ধ হন বাপ্পি, জীবন ও ইমাম নামে 3 জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত হন আরও অন্তত 7 জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের অনেক মানুষই বিশ্বাস করতে চায় না দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। সেরকম কাজ করতে না পারার কারণেই এই বিশ্বাসহীনতা। তা স্বীকারে লজ্জা নেই বলেও মন্তব্য করেন তিনি। রবিবার দুদক কার্যালয়ে কৌশলগত কর্মপরিকল্পনা 2016-2021 বাস্তবায়নের লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় চেয়ারম্যান এসব কথা বলেন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা
কর্মচারীরা ঠিক থাকলে দুর্নীতি করা সম্ভব নয়, এটা তার অভিজ্ঞতা। সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঠিক থাকলে হয়তো বদলি বা কিছুটা মানহানি করতে পারে। তিনি বলেন, এই ভয়ে কেউ সমঝোতা করলে সেটিও দুর্নীতি। শুধু ঘুষ খাওয়াই দুর্নীতি নয়। দুদক চেয়ারম্যান বলেন, সবাই একযোগে প্রতিরোধ না করলে শুধু দুদক, সরকার বা কারো একার পক্ষে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। আবারও নিচ্ছে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি। ভয়াবহ বন্যায় ভাসছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং ভারতের আসাম, মেঘালয়, বিহার ও পশ্চিমবঙ্গ। তাসকিনের বোলিং অ্যাকশনের সমস্যা দেখছেন না বিশেষজ্ঞরা। নিষেধাজ্ঞা কাটিয়ে ইংল্যান্ড সিরিজের আগেই আন্তর্জাতিক ম্যাচে খেলার আশা তাসকিনের। দেখছিলেন বাংলা মিশন সংবাদ। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ বন্যায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বরযাত্রীবাহী একটি গাড়ি ভেসে নিহত হয়েছে অন্তত ২৬ জন। এদিকে ভারতের আসাম, মেঘালয়, বিহার ও পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা ও বজ্রপাতে ৪ রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। শনিবার প্রদেশের একটি পাহাড়ি গ্রামে বরযাত্রীবাহী ওই গাড়িটি ভেসে যায়। এতে মারা যায় ১৮ শিশু ও ৬ নারী। জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র ৩ জনকে। এদিকে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে আসামের ২৮ জেলা। গেল কয়েকদিনের প্রবল বৃষ্টি আর বন্যায় রাজ্যে গৃহহীন হয়ে পড়েছে অন্তত ৩০ লাখ মানুষ। দুর্গতদের জন্য খোলা হয়েছে অন্তত ৪০০ রিলিফ ক্যাম্প এবং ১০২টি আশ্রয় কেন্দ্র। তবে সেখানে জায়গা না হয় উঁচু রাস্তা আর ঘরের ছাদে আশ্রয় নিয়েছে অনেকে। তবে গেল ২৪ ঘন্টায় বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। রাজ্যে বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মেঘালয়, বিহার ও পশ্চিমবঙ্গের গৃহহীন হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে অন্তত ১,৮৫,০০০ মানুষ। এবারে দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। তুরস্কের সামরিক প্রশিক্ষণ একাডেমি বন্ধ সহ সেনাবাহিনীতে বেশ কিছু পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। একই সাথে গোয়েন্দা সংস্থা ও সেনা প্রধানের পদ নিজের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই প্রায় ১৪০০ সেনাকে বরখাস্ত করেছে এরদোগান সরকার। যুক্তরাষ্ট্রের পর এবার সাইবার হামলার শিকার হল রাশিয়া। রুশ গোয়েন্দা সংস্থা জানিয়েছে দেশটির ২০টি সরকারি ও সামরিক প্রতিষ্ঠানে সাইবার হামলা হয়েছে। কারাই হামলা চালিয়েছে তা জানা যায়নি। এর আগে হ্যাকিংয়ে শিকার হয় মার্কিন ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির ওয়েবসাইট এবং হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণা বিষয়ক তথ্যউপাত্ত। এজন্য রাশিয়াকে দায়ী করেছে মার্কিন কর্তৃপক্ষ। তবে অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ভারতের মুম্বাইয়ে ৩তলা ভবন ধসে নিহত হয়েছে ৮ জন। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ১২ জনকে। ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ২০ জনের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। রবিবার ভোরে B1D এলাকায় এই দুর্ঘটনা হয়। উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাহত হয় উদ্ধার কাজ। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গোয়েন্দা সদর দপ্তরে আল শাবাব জঙ্গিদের হামলায় নিহত হয়েছে অন্তত ১০ জন, আহত বেশ কয়েকজন। বোমা হামলার পরপরই সদর দপ্তরের ভেতরে প্রায় আধা ঘন্টা ধরে চলে বন্দুকযুদ্ধ। এতে নিহত হয় ২ জঙ্গি। হামলার দায় স্বীকার করেছে আল শাবাব। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলার সংবাদ। ক্রিকেট। পেসার তাসকিনের বোলিং অ্যাকশনের সমস্যা দেখছেন না বিশেষজ্ঞরা। তাসকিনের বোলিং অ্যাকশন শুদ্ধ করার প্রক্রিয়ায় রবিবার সবুজ সংকেত দিয়েছে বিসিবি বোলিং রিভিউ কমিটি। ফলে ইংল্যান্ড সিরিজের আগেই আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি পাবার আশা করছেন তাসকিন। আগামী মাসেই ভারতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন তাসকিন। অন্যদিকে নিজের পজিশনে ক্রিকেটারদের সাথে লড়াই করে জাতীয় দলে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী ওপেনার এনামুল হক বিজয়। কাঁধের ইনজুরিতে মুস্তাফিজ চিকিৎসাধীন। সুস্থ হয়ে ফিরতে সময় লাগবে বেশ কিছুদিন। ফর্মে নেই রুবেল হোসেনও। তাসকিনের উপর ভরসা থাকলেও আন্তর্জাতিক ম্যাচ খেলার নিষেধাজ্ঞায় এই পেসার। তাই আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে বাংলাদেশের পেস আক্রমণ পড়েছে শঙ্কার মুখে।
তাসকিনকে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনতে চলছে অ্যাকশন শুদ্ধিকরণ প্রক্রিয়া। মাহবুবুল জাকির তত্ত্বাবধানে চলছে ডানহাতি এই পেসারের পুনর্বাসন প্রক্রিয়া। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে 4 ক্যামেরায় নানাভাবে যাচাই করে তাসকিনের বোলিং ডেলিভারিতে কোনো সমস্যা খুঁজে পায়নি বিসিবির বোলিং রিভিউ কমিটি। একদম পারফেক্ট, কোনো সমস্যা নেই। এবং যেগুলো বাউন্সারে যে বলা হচ্ছিল যে বাউন্সারে প্রবলেম থাকতে পারে, আজকে দেখলাম বাউন্সারে একদম একেবারে নির্মল, একেবারে সুন্দর, কোনো সমস্যা আমি দেখছি না। এবং আমার মনে হয় খেলা যখন খেলবে তখনও ওকে পাওয়া যাবে বলে মনে হয় না কোনো সমস্যা। বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই আন্তর্জাতিক সিরিজ ও সব ধরনের ক্রিকেট খেলার অনুমতি পেতে আত্মবিশ্বাসী তাসকিন। আমার সাথে এখানে অনেক এক্সপার্টরা কাজ করতেছে, তো তাদের মতামত এবং আমার কনফিডেন্ট দুইটা মিলে আল্লাহর মতো অনেক হ্যাপি আছি আমি। আর লাস্ট টাইম যখন তারা দেখছিল তখন বলছিল অনেক ইমপ্রুভ, তো আজকে দেখে যদি ইমপ্রুভ হয় বা প্রবলেম না থাকে তাহলে আরও বেশি কনফিডেন্ট যোগাবে। তো ইনশাল্লাহ এভাবে যদি ইমপ্রুভমেন্টের ধারাবাহিকতাটা থাকে তাহলে উইদিন শর্ট টাইম ইনশাল্লাহ আমি পরীক্ষা দিতে যাইতে পারবো বলে আশা রাখি। ইনজুরিতে পরে গত ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল থেকে ছিটকে পড়েন ওপেনার এনামুল হক বিজয়। জাতীয় দলের জায়গা হারানোর পর ফেরার পথটা আরও কঠিন হয়ে গেছে তার জন্য। তবুও স্বপ্ন দেখছেন সতীর্থদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আবারও গায়ে জড়াবেন টাইগারদের জার্সি। প্রিমিয়ার লিগে চেষ্টা করেছি যে 2015 পরে, কিন্তু 16 সালে আমার 1 বছর পরে প্রিমিয়ার লিগটা খেলা চেষ্টা করেছি, ওখানে ভালো খেলার যতটুকু পেরেছি ভালো হয়েছে। তো এই কারণে মনে হয়েছে যে না, নেক্সট যখন ইনশাল্লাহ যদি সুযোগ আসে ইনশাল্লাহ ভালো কিছু করবো, বাট অবশ্যই পথটা অনেক কঠিন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের। এনামুল হকের মতে ওদের বিপক্ষে ভালো খেলতে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পটা গুরুত্বপূর্ণ। দলের সবাই জোর দিচ্ছে ফিটনেস উন্নতিতে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। প্রথমবারের মতো যুব বিশ্বকাপ ব্রিজ খেলতে ইটালি যাচ্ছে বাংলাদেশ দল। সোমবার রাতে যাত্রা করবে 4 সদস্যের দলটি। 16তম ওয়ার্ল্ড ইয়ুথ চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগ ভালোভাবে শেষ করাই মূল লক্ষ্য বাংলাদেশ ব্রিজ দলের। আগামী 3 থেকে 13 আগস্ট পর্যন্ত ইতালির সালসো মাগেরি টার্মেতে অনুষ্ঠিত হবে এই যুব বিশ্বকাপ ব্রিজ। এতে অংশ নিচ্ছে জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, বাংলাদেশ সহ 21টি দেশের 32টি দল। এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাউন্ড রবিন লিগে 21টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। প্রতিটি ম্যাচে ভালো পারফর্ম করার আশা বাংলাদেশ দলের। বাংলাদেশ জাতীয় জুনিয়র দলে আছেন বিশ্বজিৎ সাহা, রাফসান সিদ্দিকী, আমিরুল ইসলাম ও রাশেদুল হাসান। ব্রিজ খেলায় 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই খেলোয়াড়রা প্রত্যেকেই বুয়েটের গ্র্যাজুয়েট। দলনেতা হিসেবে থাকছেন ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন। 21 রাউন্ড খেলতে হবে এবং 21 রাউন্ডে হচ্ছে 21টা দেশের সাথে খেলতে হবে এবং হচ্ছে এই 21 রাউন্ডে যদি আমরা ভালো করতে পারি তাহলে এরপরে হচ্ছে কোয়ার্টার ফাইনাল। খুবই ভালো খুবই টপ ক্লাস কিছু দেশের সাথে আমরা খেলতে যাচ্ছি যারা ক্রমাগত জিতে অভ্যস্ত। সো আমাদের প্রথম লক্ষ্যটা থাকবে বেসিক্যালি হচ্ছে রাউন্ড রবিনটা পার হওয়া। 21টা দেশের সাথে 21 সেশন খেলতে হবে, মাত্র 4 জন খেলোয়াড়, কোনো অতিরিক্ত খেলোয়াড় নেই। সুতরাং তারা যেন সুস্থ থাকে, ভালো খেলতে পারে। সংবাদ শেষ করছি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নদ নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় ত্রাণের হাহাকার। সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্যের প্রশ্নে 20 দলীয় জোটে জামায়াতে থাকা নিয়ে সংশয় বিএনপি নেতাদের। বললেন, জামায়াতকে রাজনীতির সুযোগ দিচ্ছে সরকারি। জঙ্গিবাদ মোকাবিলায় জনগণের কাছে তথ্য চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শীঘ্রই জঙ্গি মুক্ত করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর। সারা দেশে নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ ইউরোপীয় ইউনিয়নের। গুলশানের হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় ধস ঠেকানোর পদক্ষেপ নিচ্ছে না সরকার। অভিযোগ ব্যবসায়ীদের। জঙ্গি হামলার জেরে বাসা ভাড়া পেতে দুর্ভোগে ব্যাচেলররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30। এর আগে 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এছাড়াও দেশ ও দেশের বাইরে সবশেষ সংবাদ সবার আগে জানতে যে কোনো সময় আপনার গ্রামীণ ফোন বাঙালি অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নাম্বারে। ধন্যবাদ সবাই।